নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি, গল্পটির নাম রাত যখন 12টা। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। গণেশবাবুর ভারী দয়ার শরীর। তিনি ভিখারিকে ভিক্ষে দেন, অভাবী মানুষকে সাহায্য করেন, কন্যাদায়গ্রস্তকে উদ্ধার করেন, গরিব ছাত্রের স্কুলের বেতন বা পরীক্ষার ফি দিতে কাতর হন না। পাড়ার ক্লাবে পুজোর চাঁদা দেন মুক্ত হস্তে। শুধু তাই নয়, তিনি সকালে উঠে নিজের হাতে কাকপক্ষীদের ডাকাডাকি করে আটার নাড়ু আর দানা খাওয়ান। রাস্তার কুকুরদের দেন মাছের কাঁটা মেশানো ভাত, বেড়ালকে ভুক্তাবশেষ দুধ। কত আর বলা যাবে, বললে শেষ হয় না। সারাদিন গণেশবাবুর নানা কাজ থাকে। বিরাট তার ব্যবসা, মস্ত ফলাও করবার। বেশ একটু রাত করেই ফেরেন তিনি। তারপর কিছুক্ষণ বুকডন বৈঠকি দিয়ে একটু ব্যায়াম করেন। তারপর পোষা বাঁদরকে কলা খাওয়ান, স্নান করেন, চাট্টি খান। রাত 12টায় যখন শুতে যান, তখন তার বুড়ি পিসিমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার দোষও নেই 90 বছরের পিসি, সেই সাঁঝবেলা থেকেই ঘুমুন। রাত 12টায় তার ঘুম হয়ে যায়। তখন ডাকাডাকি করতে থাকে, বলি, ও গনসা, এসেছিস? এসেছি পিসিমা। খাবি না? খেয়েছি। তবে এবার ঘুমো। ঘুমাচ্ছি। বলি, ও গনসা, এসেছিস? এসেছি পিসিমা। খাবি না? খেয়েছি। এবার তবে ঘুমো। ঘুমোচ্ছি। বলি, ও গনসা, এসেছিস? এরকম কিছুক্ষণ চলার পর বুড়ি দাসী দামুর মা উঠে ধমক দেয়। বলি, হচ্ছেটা কি গো দিদি? এক কথা কবার জিজ্ঞেস করতে হয়? বাবু এসে খেয়েছে, ঘুমিয়েছে, এবার তুমি ঘুমোও তো। ঘুম কি আর আসে রে বাছা, যা শীত পড়েছে এবারে, হাড় কালি হয়ে গেল। তোমার মাথাটাই গেছে দিদি। ষষ্ঠীর গরমে আমরা হাঁপাচ্ছি, আর ওর এখন শীত লাগছে। গ্রীষ্মি নাকি? তাই বল, জ্যৈষ্ঠী মাস। আমি কি আর অত শত বুঝতে পারি বাছা? তা কথা তো একই। গ্রীষ্মেও কষ্ট, শীতেও কষ্ট। তা যা হোক একটা দে, হয় লেপ না হয় হাত পাখা। কিসের যে কষ্ট বুঝতে পারি না। তো সেবারে বচ্চাকুর গ্রীষ্মকালে যা একখানা কাঁঠাল এনেছিল না ষষ্ঠীতলা থেকে। দামোদর মা উঠে পান আর দোক্তা মুখে দিয়ে ঝাঁটা গাছ তুলে নিয়ে বলে, ঘুমের তো দফা রফা করলে, তা আমিও তাহলে বেহানবেলায় কাজ মাঝরাত্রিরেই সেরে রাখি, ঝাঁটপাট দিয়ে ফেলি এই বেলা। গণেশবাবুর ছেলে গোবিন্দ এমনিতেই শান্তশিষ্ট, তবে তার মাথাটা বড্ড গবেট। ক্লাস 9 থেকে 10-এ উঠতে তার বছর 5 লেগেছিল।
তবে সে বড় ধৈর্যশীল ছেলে, দিন রাত পড়ে, সেই পড়ায় পারামাথ। দুঃখের বিষয়, পড়াটা তার মাথায় ঢুকতে চায় না, আর ঢুকলেও থাকতে চায় না। রাতের পড়া শেষ করে গোবিন্দ ঘুমোচ্ছে। দামোদর মার ঝাঁটার শব্দে সে তড়াক করে উঠে পড়ল। ঝাঁটার শব্দ মানেই ভোর, আর ভোর মানেই পড়া। গোবিন্দ গ্রামার খুলে তারস্বরে চেঁচাতে লাগল। একরাম আলীর বাড়ির উল্টো দিকে থাকেন ভদ্রেশ্বর বাবু। মুরগির শব্দে ঘুম ভাঙতেই ভদ্রেশ্বর বাবু তাড়াতাড়ি ধুতি আর পাঞ্জাবি পরে ছড়ি গাছ হাতে নিয়ে বেরিয়ে পড়ে প্রাতঃভ্রমণে। কানাইবাবুকেও সঙ্গে ডেকে নেন। তা প্রায় রোজই এরকম হয়। গণেশবাবু ফেরেন, বুড়ি পিসির ঘুম ভাঙে, দামোদর মা ঝাঁটপাট শুরু করে, গোবিন্দ পড়তে লাগে, একরাম আলীর মুরগি ডাকে, ভদ্রেশ্বর বাবু আর কানাইবাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়ে। আর এসব কাণ্ড যখন ঘটতে থাকে, তখন চুপি চুপি একটা দীর্ঘশ্বাস ফেলে একটা লোক রোজ গণেশবাবুর বাড়ির পাঁচদুয়ার থেকে গুটি গুটি ফিরে যায়। লোকটার কেউ নয়, চারু চোর। লোকে বলে চোরে চোরে মাস্তুতো ভাই। মদন আর চারু হলো তাই, দুজনেই দুজনের মাস্তুতো ভাই, দুজনেই চোর, দুজনের ভাবও খুব। চারুর বিরস মুখ মদন রোজই জিজ্ঞেস করে, আজও পারলি নে? চারু মলিন মুখে মাথা নেড়ে বলে, না। মদন চিন্তিত মুখে বলে, তবে তোর ভারী মুশকিল হলো। মুশকিলই তো বটেই। আসলে দুজনেই ছিচকে চোর। চোরের মহলে তাদের কেউ বিশেষ পাত্তা দেয় না। তবে তল্লাটে কালু দাসের একটা চোর তৈরির স্কুল আছে। চোরের স্কুল বলতে ব্যাপারটা ফেলনা নয়। কালুর সেই স্কুল থেকে যারা পাস মার্ক পেয়ে যায়, তারা হিল্লি দিল্লি গিয়ে নাম করে ফেলে। সেই স্কুলে ভর্তি হওয়া ভারী শক্ত। বহু হবু চোর প্রতিবার অ্যাডমিশন টেস্ট দিয়ে হতাশ হয়ে ফিরে আসে। মদন আর চারু গত 2 বছর ধরে চেষ্টা করে পেরে ওঠেনি। এবারও কালুর হুকুম হয়েছে, মদনকে মল্লিক বাড়ি থেকে আর চারুকে গণেশবাবুর বাড়ি থেকে চুরি করে এলেম দেখাতে হবে, তবে ভর্তি। হার গিফটে গগন মল্লিকের বাড়িতে চুরি করাটাও শক্ত কাজ ছিল। তবে মদনের কপাল ভালো। গগন মল্লিকের 100 বছর বয়সী ঠাকুমা হঠাৎ পট করে মরে যাওয়ায় বাড়িতে তেমন পাহারা ছিল না। মদন সেই ডামাডোলে ঘরে ঢুকে চুরি করে পালায়, কিন্তু ফেঁসে গেছে চারু। মদন বলল, উপায় তো একটা করতেই হচ্ছে। 2 ভাই একসঙ্গে কালুর স্কুলে চুরি শিখতে না পারলে আর মজাটা কি? ঠিক আছে, আজ রাতে আমিও তোর সঙ্গে যাব। তবে কথাটা কালু জানতে পারলে দুজনকেই বাদ দিয়ে দেবে। তো তাই ঠিক হলো। গণেশবাবু বাড়ি ফিরছেন, ব্যায়াম করছেন, বাঁদরকে কলা খাইয়েছেন, স্নান করেছেন, চাটটি খেয়েছেন, পান মুখে দিয়ে হাই তুলছেন। ওদিকে পিসিরও ঘুম ভেঙেছে। বলি, ও গনসা, এসেছিস? এসেছি। খাবি না? খেয়েছি। এবার তবে ঘুমো। ঘুমোচ্ছি। বলি, ও গনসা, এসেছিস? এসেছি। খাবি না? খেয়েছি। এবার তবে ঘুমো। ঘুমোচ্ছি। বলি, ও গনসা, এসেছিস? এরকম চলতে চলতেই দামুর মা উঠে বলল। শীত গ্রীষ্ম নিয়ে কথা হলো।
তারপর দামুর মা রাগ করে ঝাঁটপাট শুরু করে দিল। গোবিন্দ উঠে পড়তে বসে গেল। একরাম আলীর মুরগি ডাকতে লাগলো। ভদ্রেশ্বরবাবু বেরিয়ে কানাইবাবুকে ডাকাডাকি করতে লাগলেন। বলি, ও কানাইবাবু, আর দেরি করলে যে বেলা হয়ে যাবে। সূর্যি যে উঠে পড়ল বলে। গোটা পাড়াটাই বলতে গেলে মাঝরাত্রিরে জেগে উঠল। এই অবস্থায় চুরি করা বা পালানো দুই বিপজ্জনক। মদন এবং চারু শুনতে পেল। এ বাড়ির লোক ও বাড়ির লোকের সঙ্গে কথা কইতে শুরু করেছে। গণেশবাবুর পিসির যে আক্কেল নেই, দামোদর মা যে একটি উজবুক, গোবিন্দ যে একখানা পাঁঠা, একরামের মুরগিগুলো যে মানুষ নয়, ভদ্রেশ্বর আর কানাইয়ের যে কোনো কালে বুদ্ধি হবে না, এসব আলোচনার পর তারা নিজেদের সুখ দুঃখের নানা কথা বলা বলি করতে লাগল। মদন আর চারু দুজনেই জোড়া দীর্ঘশ্বাস ফেলে পরস্পরের দিকে তাকালো। চারু মাথা নেড়ে বলল, উপায় নেই মদনদা, এবছর তুমি ভর্তি হও কালুর স্কুলে। মদন চাপা গলায় ধমক দিয়ে বলল, চুপ কর তো। ওদিকে গণেশবাবু পান চিবিয়ে পাশ বালিশ আঁকড়ে সদ্য ঘুমের আবেশ চোখ বুজেছে। এমন সময় জানালার বাইরে থেকে কে যেন মোলায়েম গলায় বলল, গণেশবাবু ঘুমোলেন নাকি? গণেশবাবুর ভারী অমায়িক মানুষ, তাড়াতাড়ি উঠে বসে বললেন, আগে না, একটু ঘুমোবো ভাবছিলাম আর কি। কিন্তু আপনার কি ঘুমোনোটা উচিত হবে গণেশবাবু? সারা পাড়া জাগিয়ে রেখে আপনার ঘুমিয়ে পড়াটা কি ভালো কাজ? গণেশবাবু ব্যাপারটা বোঝেন। মাথা চুলকে লাজুক গলায় বললেন, আগে তা অবশ্য ঠিক। আমার পিসি, আমার দাসী, আমার ছেলে, একরামের মুরগি, ভদ্রেশ্বর আর কানাই মিলে রোজ রাতে একটা ভজঘট পাকায় বটে, কিন্তু তার জন্য আমি কি করতে পারি বলুন? আপনার কোথা থেকে আসা হচ্ছে? এদিকে তো কখনো দেখিনি মশাইকে। মদন একটু কেঠো গলা সাফ করে নিয়ে বলল, যদি অভয় দেন তো বলি, আমরা দুজনেই চোর। বটে বটে, গত 7 দিন ধরে আমার ভাই এই চারু এসে ঘুরে যাচ্ছে, একদিনও চুরি করতে পারেনি। না পারলে কালুর স্কুলে এবারে ওকে নেবে না। ব্যাপারটা ভেবে দেখেছেন? আপনার দয়ার শরীর কাকু, কুকুর ভিখারি কাউকে ফেরান না, আমার এই ভাইটিকে কি আর ফেরাবেন? গণেশবাবু একটু হাঁ হয়ে গিয়েছিলেন, কিন্তু একটু ভাবতেই তার মাথা পরিষ্কার হয়ে গেল। তিনি হেঁকে উঠলেন, বটেই তো, আমার বাড়িতে একটু চুরি করবেন, সে তা আমার সৌভাগ্য। দাঁড়ান, এখনই ব্যবস্থা করে দিচ্ছি। বলে গণেশবাবু গর্জন করতে করতে গিয়ে গোবিন্দকে বিছানায় পাঠালেন। দামুর মাকে ধমকে গোয়ালে গিয়ে শোয়ার ব্যবস্থা করে দিলেন। পিসির ঘরে শিকল তুলে দিলেন। তারপর সদর খুলে এক গাল হেসে বললেন, আসুন আসুন, এরপর আর চুরিরও কোনো বাধা রইল না। তবে আমরা খবর পেয়েছি চারু এবারেও কালুর স্কুলে ভর্তি হয়নি, সে চুরি ছেড়ে পানের দোকান দিয়েছে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্পে। আর গল্পটি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো।
তোমরা পাশে থাকলেই আমি আরও নতুন নতুন গল্প বানাতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।